আমি নন্দদুলাল মণ্ডল, ইতিহাসের পাতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বিহারের যে স্টেট টেট 24 সেটা সম্পর্কে কথা বলবো। এইবার সব কথা বলার আগে প্রথমে হচ্ছে, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাহলে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? প্রথম প্রশ্নটা এটা। হ্যাঁ, নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারবেন, এবং অ্যাপ্লাই করতে পারবেন বলেই এই ভিডিওটা আমি বানাচ্ছি। এবার আপনারা যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির হন, সেখানে কিন্তু ওইখানে সংরক্ষণের সুবিধাটা পাবেন না। অ্যাজ এ জেনারেল হিসাবে ওখানে কিন্তু ট্রিট করা হবে আপনাদের। জেনারেল হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এইবার এর কি বৃত্তান্ত এবং এজ লিমিট কত টাকা লাগবে, কি সিলেবাস, কেমন পরীক্ষা হবে, সমস্তটাই বলছি। তার আগে বলে নিই, যদি আপনার পরিচিত কেউ থাকে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন, যারা বিএড ডিএ করে বসে আছে অনেক দিন এসএসসির আশায়। কারণ পশ্চিমবঙ্গে এসএসসির যা অবস্থা, তাতে এখানে আশা না করাই ভালো। একটু পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে যতটা খাটাখাটনি করছে, পড়াশোনা করছে, সেই তার অর্ধেক খাটনি দিলেই কিন্তু বিহারে কিন্তু চাকরিটা পেয়ে যাওয়ার সম্ভাবনা। কেন বলছি? প্রায় 1,80,000-এর ওপর কিন্তু বিহার শিক্ষক নিয়োগ করছে, এবং 6 মাসের মধ্যে দুটো রিক্রুটমেন্ট প্রসেস তারা কমপ্লিট করে ফেললো। এই কয়েকদিন আগে পরীক্ষা হয়েছে, জানুয়ারিতে রেজাল্ট দেবে, ফেব্রুয়ারিতে নিয়োগ হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন। আর এখানে তো 18 মাসে বছর, আজকে 10 বছর ধরেও কিন্তু একটা নিয়োগ তারা কমপ্লিট করতে পারলো না। তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। এবার পশ্চিমবঙ্গে যদি 1 লক্ষ শিক্ষক নিত, তাহলে কি কেউ বসে থাকতো? যারা এতদিন ধরে বসে আছে অপেক্ষায় নতুন এসএলএসটি, নিশ্চয়ই বসে থাকতো না। সেইখানে বিহারে 1,80,000 শিক্ষক নিয়োগ হচ্ছে। যতই জেনারেল হিসাবে ট্রিট করা হোক, একটু যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু চাইলেই ওইখানে চাকরিটা বা জবটা নিতে পারে। একটু জাস্ট হিন্দিটা শিখে নিতে হবে, সেই বিষয়ে আমি যতটা পারবো হেল্প করে দেবো। এবার কি বৃত্তান্ত আমি একে একে বলছি, পরপর আপনারা বুঝে নিন। এরপরে নিশ্চয়ই আর কোনো সন্দেহ থাকবে না পুরো ভিডিওটা দেখার পর। প্রথম কথা হচ্ছে, বিহারে যে স্টেট টেট, অর্থাৎ বিহার স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট হচ্ছে 2024 সালে এই পরীক্ষাটা হবে, কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। এবার অ্যাপ্লিকেশন ডেটটা দেখুন, অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কিন্তু 14ই ডিসেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গেছে, এবং 2 জানুয়ারি অবধি চলবে। জানুয়ারি মাসের 2 জানুয়ারি অবধি চলবে 24-এ। এইখানে কিন্তু 2 জানুয়ারির জন্য অপেক্ষা করবেন না, কারণ সাইটটা একটু লোড থাকে এবং পরের দিকে অ্যাপ্লিকেশন হতে চায় না। অতএব আগেই যতটা তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন করে দেবেন। এবার হচ্ছে কারা অ্যাপ্লাই করতে পারে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। প্রথমত গ্রাজুয়েশন, অর্থাৎ বিএ বিএসসি, এবং পিজি অর্থাৎ এমএ এমএসসি যারা করেছে, সঙ্গে অবশ্যই বিএড থাকতেই হবে। বিএড ছাড়া কিন্তু হবে না, তো তারা করতে পারবে। এইবার আসি এজ লিমিটের কথায়। এবার একটু আগেই যেহেতু বললাম যে জেনারেল ক্যাটাগরির হিসাবে আমরা ট্রিট হব, তো এখানে কিন্তু শুধুমাত্র মেল জেনারেলদের বয়স হচ্ছে 37। আমি সংরক্ষিত প্রার্থীদের দিইনি। অর্থাৎ ছেলেরা 37 বছর হলে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ফিমেল মেয়েরা 40 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে জেনারেল। সংরক্ষিত প্রার্থীদের ছাড় আছে, সেটা মাত্র বিহারের লোকজনই পাবে। এইবার ব্যাপার হচ্ছে যে ফিস কত, টাকা কত লাগবে, সেইটা হচ্ছে দুটো পেপার আছে। এবার পেপার 1 পেপার 2। এবার পেপার 1 পেপার 2 কি কিসের জন্য সেটা একটু পরে বুঝিয়ে বলছি, শুধু ফিসটা দেখে রাখো। সেটা হচ্ছে দুটো পেপার কিন্তু একসঙ্গে করা যাবে যদি আপনার ক্রাইটেরিয়া মেলে। তো এই দুটো পেপার করতে চাইলে একসঙ্গে আপনার 1440 টাকা লাগবে। যদি একটা পেপার করেন, অনলি ওয়ান পেপার যদি আপনি করেন, তাহলে 960 টাকা লাগবে। এইবার কারা পেপার 1 করতে পারবে, কারা পেপার 2 করতে পারবে, কারা দুটোই করতে পারবে, একটু আমি পরে বলছি। এবং অবশ্যই এটা অনলাইনে হবে। এটার যে লিঙ্কটা সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আর আপনারা যদি অ্যাপ্লাই করেন, বিহারের যে ওয়েবসাইট রয়েছে এডুকেশন ডিপার্টমেন্টে, সেখানে গিয়ে করতে পারেন। একটু স্ক্রিনশটটা নিয়ে নিন, আমি নেক্সট এটা বলছি। এটার স্ক্রিনশট আশা করি নেওয়া হয়ে গেছে। এবার আসি আমরা পেপার 1-এর কথায়। আমাদের রাজ্যে যেমন আপার প্রাইমারির ক্ষেত্রে টেট হয়, 9, 10, 11, 12-এর ক্ষেত্রে টেট হয় না। বিহারে কিন্তু 9, 10, 11, 12-এর ক্ষেত্রে দুটো টেট হয়। সেই 9, 10-এর ক্ষেত্রে যেই টেটটা হয় সেটাকে বলছে পেপার 1, আর 11, 12-এর ক্ষেত্রে যেটা হয় সেটাকে বলছে পেপার 2। তাহলে পেপার 1 ফর ক্লাস 9, 10, 9, 10-এর জন্য যেই টেটটা হচ্ছে সেইটাকে বলছে পেপার 1। এইবার এই 9, 10-এর যে টেটটা তারা কারা দিতে পারবে, বিএ অথবা বিএসসি, গ্রাজুয়েশন করে থাকতে হবে, বিএড এটা তো আছেই। সেই সঙ্গে কিন্তু সাবজেক্ট কম্বিনেশনটা লাগবে। এইখানে কিন্তু অনেকের মেলে না। ঠিক আছে, তো এইটা ভালো করে খেয়াল করুন। আমি খুব সহজ করে বুঝিয়ে বলছি যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যারা দেবেন তাদের কি কি সাবজেক্ট কম্বিনেশন লাগবে।
আপনাদের গ্রাজুয়েশনে অবশ্যই এই দুটো সাবজেক্ট দেখুন, হিস্ট্রি, জিওগ্রাফি, এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়ে থাকতেই হবে। কারণ বাচ্চাদের তো 9, 10, 11, 12-এর ক্ষেত্রে সাবজেক্ট আলাদা আলাদা, কারণ এইখানে কিন্তু সাবজেক্ট কম্বিনেশনটা লাগে, যেহেতু 9, 10-এ হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো পড়ানো হয়, 11, 12-এ গিয়ে সেটা কিন্তু আর প্রয়োজন হয় না। তো আপনাকে হিস্ট্রি অথবা জিওগ্রাফি যে কোনো একটা পড়েই থাকতে হবে, বুঝুন ভালো করে, গ্র্যাজুয়েশনে হিস্ট্রি অথবা জিওগ্রাফি থাকতেই হবে, এবং এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকার পরেও আরও একটা সাবজেক্ট থাকতে হবে, সেটা হতে হবে হয় ইকোনমিক্স অথবা পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্ট। এবং এই সঙ্গে বলে রাখি যে এইখানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি যারা পড়েছে তাদেরকে হিস্ট্রি হিসাবে ধরা হবে, নোটিফিকেশনে সেটা কিন্তু মেনশন করা হচ্ছে। অতএব সাবজেক্ট কম্বিনেশনটা বোঝা গেল, হিস্ট্রি জিওগ্রাফি তো থাকতেই হবে, সেই সঙ্গে হিস্ট্রি সঙ্গে ধরা গেল ধরুন ইকোনমিক্স আপনি পড়েছিলেন অথবা জিওগ্রাফির সঙ্গে পলিটিক্যাল সায়েন্স পড়েছিলেন, তাহলে আপনি পারবেন। কিন্তু আপনি হিস্ট্রি অনার্স করেছেন অথবা পলিটিক্যাল সায়েন্স বা পাশ কোর্সে অন্য কোনো সাবজেক্ট ছিল না, এগুলোর মধ্যে ছিল না, ধরুন আপনি এডুকেশন নিয়েছেন, ফিলোসফি নিয়েছেন, তাহলে কিন্তু এই পরীক্ষাটায় আপনি বসতে পারবেন না। বোঝা গেল? তাহলে আপনাকে এই সাবজেক্ট কম্বিনেশন হতে হবে, তবেই আপনি পেপার 1-এর জন্য কিন্তু এলিজেবল। এইটুকু অবধি বোঝা গেল আশা করি। এইবার বলছি যে ল্যাঙ্গুয়েজ গ্রুপে কারা বসতে পারে। ধরুন কেউ বাংলা নিয়ে পড়েছে, তাহলে কিন্তু তার সাবজেক্ট কম্বিনেশন লাগবে না, শুধুমাত্র গ্রাজুয়েশনে ওই স্পেসিফিক যে ভাষা, ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, তাহলে কিন্তু তাকে ওই গ্রাজুয়েশনে ওই ভাষা নিয়ে পড়ে থাকতে হবে। এবার পরীক্ষাটা কত মার্কের হবে? আমাদেরও 150 মার্কের টেট হয়, এখানেও কিন্তু 150 মার্কের এমসিকিউ টাইপের হবে, এমসিকিউ। ঠিক আছে, 150 মার্কের। এবার 150 মার্কের মধ্যে কি কি থাকবে? 100 মার্কের টোটাল থাকবে সাবজেক্ট। ঠিক আছে, যে সাবজেক্টগুলো যেমন এইখানে থাকলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এইটা মিলিয়ে থাকবে হচ্ছে 100 সাবজেক্ট কনসার্ন। এবং সাবজেক্টের বাইরে আরও যে 50 থাকলো, সেইটা মূলত আসবে টিচিং অ্যাপটিটিউড বা টিচিং স্কিলের ওপর, যেহেতু আপনি পড়াতে যাবেন। সেই সঙ্গে জিকে থাকবে কিছু, রিজনিং থাকবে কিছু, এই মিলিয়ে কিন্তু মানে কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কিত এবং টিচিং থেকে কিন্তু কোশ্চেন থাকবে এই 50 মার্কের মধ্যে। তাহলে বোঝা গেল এর পরে কি কি বিষয় রয়েছে এবং তার সিলেবাস কি, আরও ডিটেল পরবর্তীতে আপনাদের যদি মনে হয় তাহলে কমেন্ট করে জানান, আমি সেটা নিয়ে পরে এক্সট্রা নেক্সট ভিডিও বানিয়ে দেবো। এবার এইটুকুটা বোঝা গেল। আমি পেপার 2 ক্ষেত্রে আসছি। আপনারা পেপার 1টাকে কে দিতে পারবেন দেখে নিলেন, এবার স্ক্রিনশট একটা নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এবার আসবো আমরা পেপার 2 এর কথায়। পেপার 2 যেরকমটা বললাম, পেপার 2 ক্লাস 11, 12-এর জন্য। ঠিক আছে, আমাদের এখানে হয় না, কিন্তু ওখানে কিন্তু 11, 12-এর জন্য টেট হয়, এবং যাদের বিহার টেট এর আগে ছিল তারা কিন্তু সবাই প্রায় চাকরি পেয়ে গেছে। তো এখানে বুঝতেই পারছেন, একটু মানে খাটাখাটনি করলে, সদিচ্ছা থাকলেই কিন্তু বিহারে চাকরি পাওয়াটা সম্ভব। সেই জন্য বলছি প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন, যারা অনেক দিন ধরে এসএসসির জন্য অপেক্ষা করছে, অপেক্ষা না করে একটু জাস্ট পাশের রাজ্যই তো চেষ্টা করলেই কিন্তু হয়ে যাবে। এবার পেপার 2 11, 12, এইবার এই ক্ষেত্রে কোয়ালিফিকেশনটা নিশ্চয়ই গ্রাজুয়েশনে হবে না, পিজি লাগবে, অর্থাৎ এমএ, অথবা যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা এমএসসি করবে উইথ বিএড। এবার ব্যাপার হচ্ছে সায়েন্সের যেহেতু মানে টোটাল নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেখান থেকে সায়েন্সের ছাত্ররা যদি কেউ থাকো তাহলে সেখান থেকে নোটিফিকেশনটা তোমাদের কি সাবজেক্ট কম্বিনেশন সেটা দেখে নিতে পারো। আমি সোশ্যাল সায়েন্সের কথাই বলছি এবং আর্টসের কথাই যেহেতু বেশি বলছি। তো টোটাল মার্কটা কিন্তু হবে, পরীক্ষাটা কত হবে? 150 মার্কের, ওইটার মতনই একই ব্যাপার। এবং টাইমটা কত? দুটোর ক্ষেত্রেই কিন্তু 2.5 ঘন্টা টাইম, 2 ঘন্টা 30 মিনিট। এবং এখানেও কিন্তু এই 100 মার্কের টোটাল সাবজেক্ট থেকে থাকবে 100 মার্কের, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে, 100 মার্কের 100টা এমসিকিউ, এবং 50টা থাকবে জিকে, কম্পিউটার, সেই সঙ্গে এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি এই সম্পর্কিত। আশা করি পুরো প্রসেসটা বোঝা গেল। আপনারা জেনারেল হিসাবে হলেও কিন্তু ওইখানে কিন্তু চাকরি পাওয়াটা সম্ভব। সেই জন্যই বারবার বলছি যে যাদের একটু সদিচ্ছা আছে, পারবেন, তারা অবশ্যই অ্যাপ্লাই করুন। এবং যে সেখানে আর যারা হিন্দি নিয়ে সমস্যা, তারা একটু চেষ্টা করলেই পারবেন, কারণ খুব একটা কঠিন নয় কিন্তু হিন্দি, আর ইংলিশটা তো কম বেশি পড়েইছেন ছোটবেলা থেকে। তো আশা করি কোনো অসুবিধা হবে না। যাদের একটু
খাটনি করার মনোভাব আছে তারা কিন্তু বিহারে গিয়ে অন্তত চাকরিটা একটা করতে পারে। তো আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এর পরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি পুরো যে নোটিফিকেশনটা সেটা টেলিগ্রামে দিয়ে দিলাম। যদিও সেটা হিন্দিতে আছে, সেহেতু অনেকের অসুবিধা হতে পারে। আর সায়েন্সের যদি কেউ থাকেন, যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে কমেন্ট করে জানান, আমি সেই বিষয়টা আপনাকে ক্লিয়ারিফাই করে দেবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।